সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে এনটিপিসির যে কোয়েশ্চেনের পার্ট 2 সলভ করব বলেছিলাম সেইটাই। তো পার্ট 1টা তোমরা আমাদের যে লাইভ সেশন আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো, ওটা লাইভ করেছিলাম আমি। তো পার্ট 2টা অ্যাজ এ রেকর্ডিং হিসেবে যাবে, তো তোমরা দেখতে থাকো আর কি। তো প্রথম প্রশ্ন দেখো, শুরু করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে জঙ্গলমহলে অঞ্চলে চুয়ার বিদ্রোহের প্রধানত কোন উপজাতি জড়িত ছিল? জঙ্গলমহল অঞ্চলে চুয়ার বিদ্রোহে প্রধানত কোন উপজাতি জড়িত ছিল? এক ভূমিজ, মানে এ ভূমিজ, বি খাসি, সি ভিল এবং ডি হচ্ছে কোল। তো জঙ্গলমহল অঞ্চলে প্রধানত চুয়ার বিদ্রোহে যে উপজাতি জড়িত ছিল তা হলো ভূমিজ। ঠিক আছে, জঙ্গলমহলের এই যে ভূমিজ উপজাতি তাদেরকে বলা হতো ভূমিজ সেনানী। আচ্ছা, চুয়ার বিদ্রোহের সময়কাল কত? চুয়ার বিদ্রোহের সময়কাল হচ্ছে প্রথম যে পর্বটা সেটা হচ্ছে 1767, এটা হচ্ছে ফার্স্ট পেজ। আচ্ছা, দ্বিতীয় পর্ব তাহলে কত? সেটা হচ্ছে 1798-99, বা অনেকে 99 থেকে 1800 বলে থাকে। তো এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে এটির নেতৃত্ব দিয়েছিল জগন্নাথ সিং এবং দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন দুর্জন সিং, রানী শিরোমণি প্রমুখরা। এবং মনে রাখতে হবে দ্বিতীয় পর্বেই কিন্তু এই আন্দোলন সবচেয়ে বেশি মানে সাফল্যের শিখরে পৌঁছেছিল। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর এই কারণে লিখেছি, তার কারণ হচ্ছে এর আগে যেহেতু পার্ট 1 চলে গেছে সেহেতু পার্ট 1-এ 30টা প্রশ্ন ছিল। তো 32 নম্বর প্রশ্ন হচ্ছে তখ্তি বাহি শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের উল্লেখ রয়েছে? তখ্তি বাহি শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের উল্লেখ রয়েছে? এ গন্ডোফার্নেস, বি মিনান্দার, সি আজেস, ডি রুদ্রতামন। তো তখ্তি বাহি লেখতে যার উল্লেখ রয়েছে সে হলো এই গন্ডোফার্নেস। গন্ডোফার্নেসকে, গন্ডোফার্নেস হলো একজন পার্থিয়ান রাজা। ঠিক আছে, শক পার্থিয়ান, বা তাদেরকে আবার পল্লবও বলা হয়। পল্লব কিন্তু নয়, পল্লব। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বহু পরীক্ষায় এসছে, সেটা আমি একটু বলে দিই। প হয় লয় ব, পল্লব। ঠিক আছে, এইটা আসে এবং তার সাথে আসে যেটা সেটা হচ্ছে পার্থিয়ান। তারা হচ্ছে পার্থিয়ান মূলত। এই পার্থিয়ানদের খুব উল্লেখযোগ্য বলতে পারো শ্রেষ্ঠ রাজা ছিল এই গন্ডোফার্নেস, এবং তার সময় কিন্তু ভারতবর্ষে আসছেন সেন্ট থমাস। ঠিক আছে, যে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন। চল পরের প্রশ্নে চলে যাচ্ছি। 33 নম্বর প্রশ্ন। ব্রিটিশ ভারতের কখন প্রথম পৌর শাসন ব্যবস্থা চালু হয়? এ 1687, বি এ 1687, বি 1850, সি 1919, ডি হচ্ছে 1882। ব্রিটিশ ভারতে প্রথম পৌর শাসন ব্যবস্থা কখন চালু হচ্ছে? ঠিক আছে, তো ব্রিটিশ ভারতে পৌর শাসন ব্যবস্থা যেটা চালু হচ্ছে এটা হবে 1887। ঠিক আছে, তো 1887-তে চালু হচ্ছে এটা, এবং এটা প্রথম চালু হচ্ছে মাদ্রাজে। ঠিক আছে, 1887-তে চালু হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং 1885-র যে প্রথম যে টাউন প্ল্যান যে অ্যাক্ট, ঠিক আছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1885, সেই 1885-র টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে। প্রথম হচ্ছে কোথাও? মাদ্রাজে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1885, এবং এটা থেকে 1887-তে এটা চালু হচ্ছে প্রথম পৌরশাসন ব্যবস্থা, যেখানে হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাজ। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। গুপ্ত শিলালিপিতে উল্লিখিত তীরাভুক্তি বর্তমানের কোন অঞ্চলের নাম? ঠিক আছে, এ মধ্যপ্রদেশ, বি বিহার, সি বাংলা, ডি ওড়িশা। তীরাভুক্তি হচ্ছে অপশন বি হবে বিহার। তাহলে গুপ্ত শিলালিপিতে তীরাভুক্তি হচ্ছে বিহারের নাম। গুপ্ত শিলালিপি পাওয়া গেছে মোট 42টি। চলো পরের প্রশ্নে চলে যাই। আইএনসি নিম্নলিখিত কোন অধিবেশনে অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল? এই প্রশ্নগুলো অনেকটা বেশি কানেক্টিভ, তার কারণ হচ্ছে তোমরা যদি অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টের সময়কালটা বলতে পারো তাহলে কিন্তু এগুলো আর কি ডিটেক্ট করা সহজ হবে। দেখো, প্রথম প্রশ্ন 1895 পুনা, দ্বিতীয় প্রথম অপশন 1895 পুনা, দ্বিতীয় অপশন হচ্ছে 1885 বোম্বে, তৃতীয় হচ্ছে 1888 এলাহাবাদ, এবং ডি হচ্ছে 1887 মাদ্রাজ। ঠিক আছে, তো
তো এর মধ্যে কোন অধিবেশনে এই প্রস্তাবটি পাশ হয়েছিল? এর উত্তরটি হবে 1885 বোম্বে, অর্থাৎ প্রথম অধিবেশনেই কিন্তু এই নিম্নলিখিত অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। ভারতে কখন আনুষ্ঠানিকভাবে প্রিভি পার্স বাতিল করা হয়? এ 1956, বি 1969, সি 1980 এবং ডি হচ্ছে 1971। প্রিভি পার্স অর্থাৎ হলো রাজকীয় ভাতা, অর্থাৎ দেশীয় যে রাজা ছিল তাদেরকে ভাতা দেওয়ার যে অধিকার সেটা বাতিল করা হয়। সেটা বাতিল করা হচ্ছে কিন্তু 1971 যে সংবিধান সংশোধনী আসে, সেই সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রিভি পার্সকে বাতিল করে দেওয়া হচ্ছে। চল পরের প্রশ্নে যাই। ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য প্রবর্তিত রাওলাট অ্যাক্টের নিম্নলিখিত কোনটি বিধান ছিল না? এ বিচার ছাড়াই গ্রেপ্তার, বি সংবাদপত্রের সেন্সরশিপ, সি মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ, ডি ওয়ারেন্ট ছাড়াই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার। খুব ভালো করে খেয়াল করে দেখবে যে এর মধ্যে যে অপশনটি ছিল না তা হলো মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ। তার কারণ হচ্ছে বাকিগুলো সবই ছিল, বিচার ছাড়াই গ্রেপ্তার, সংবাদপত্রের সেন্সরশিপ, ওয়ারেন্ট ছাড়াই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার। তার কারণ এই রাওলাট আইন সম্পর্কে বিখ্যাত নেতা গান্ধীজি কি বলেছিলেন যে উকিল নাহি, দলিল নাহি, আপিল নাহি, মানে কোনো কিছুই করতে পারবে না, সব মানে বিনা বিচারে আর কি তোমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু এর মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ ছিল না, মানে অর্থাৎ তুমি মত প্রকাশটা করতে পারবে। চলো পরের প্রশ্নে চলে যাই। কোন দেশীয় রাজ্যে 1881 সাল থেকে একটি প্রতিনিধি পরিষদ ছিল, অর্থাৎ ব্রিটিশ প্রতিনিধি পরিষদ ছিল, সেটা কোন রাজ্য? এ পাতিয়ালা, বি গোয়ালিয়র, সি মহীশূর এবং ডি হচ্ছে হায়দ্রাবাদ। এটির উত্তর হবে 1881 থেকে প্রতিনিধি পরিষদ ছিল অপশন সি মহীশূরে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 1908 সালের আলিপুর বোমার মামলায় কোন ভারতীয় বিপ্লবী জড়িত? এ ভগৎ সিং, বি যতীন দাস, সি অরবিন্দ ঘোষ, ডি ক্ষুদিরাম বসু। 1908 সালে আলিপুর বোমার মামলায় কোন ভারতীয় বিপ্লবীর সাথে জড়িত? এর উত্তরটি হলো অপশন সি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এবং বারিন ঘোষ সহ প্রত্যেকেই 1908-এর আলিপুর বোমার মামলায় জড়িত ছিলেন এবং এই আলিপুর বোমার মামলায় প্রধান অভিযুক্ত আসামি ছিলেন অরবিন্দ ঘোষ এবং তাকে ছাড়ান চিত্তরঞ্জন দাস এবং তিনি পরবর্তীতে পন্ডিচেরিতে একটি আধ্যাত্মিক আশ্রম খোলেন এবং তিনি তারপরে আধ্যাত্মিকভাবে ভারতীয় জাতীয়তাবাদকে সার্ভ করতে থাকেন বা দেশপ্রেম দেখাতে থাকেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি 40 নম্বর প্রশ্ন। কাজী সিং এবং ভীমা নায়েকের মতো ভিল নেতাদের নেতৃত্বে ভিল বিদ্রোহ কোন সালে শুরু হয়েছিল? কাজী সিং এবং ভীমা নায়েকের নেতৃত্বে ভিল নেতাদের যে ভিল বিদ্রোহ সেটা কবে শুরু হয়েছিল? 1845, 1868, 1818, 1803। তো ভিল বিদ্রোহ শুরু হয়েছিল অপশন সি 1818-তে। মূলত খেরওয়াড়ি ভিল বলা হচ্ছে মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট এই যে অঞ্চলটা ভিল অঞ্চল, সেইখানে কিন্তু ভিল বিদ্রোহ শুরু হয়েছিল। পরের প্রশ্নে চলে যাই। 41 নম্বর প্রশ্ন। বলভীর মৈত্রকরা প্রাথমিকভাবে কি ছিলেন? এ গুপ্তদের প্রতিদ্বন্দ্বী, বি গুপ্তদের অধীনস্থ, একটি স্বাধীন সাম্রাজ্যের শাসক, না হুনদের অংশ? বলভীর মৈত্রক বংশ, বলভীর মৈত্রক বংশ প্রতিষ্ঠা করছে ভট্টারক। তো এই বলভীর মৈত্রকরা ছিল প্রধানত গুপ্তদের অধীনস্থ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। 1853 সালের চার্টার অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইন প্রণয়নকারী সদস্য ছিলেন? 1853 সালের চার্টার অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলের যে সদস্য ছিলেন তা হলো 4 জন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 43 নম্বর প্রশ্ন। তখ্তি বাহি শিলালিপি থেকে কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত, মানে কোন অঞ্চল সম্পর্কে জানা যাচ্ছে তখ্তি বাহি শিলালেখ থেকে? তা হলো এ গান্ধার, বি গুজরাট, এ গান্ধার, বি কনৌজ, সি গুজরাট, ডি আগ্রা। তখ্তি বাহি শিলালেখ আমরা জানি যে গন্ডফার্নিসের নাম পাচ্ছি আমরা। তো তখ্তি বাহি শিলালেখ হচ্ছে যেখান থেকে যা জানতে পারছি তা হলো গান্ধার, মানে গান্ধার অঞ্চলে এটা মূলত। পরের প্রশ্নে যাই। 44 নম্বর প্রশ্ন দেখো। তার বিখ্যাত কাজগুলির মধ্যে একটিতে ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি দাবি করেছেন, অর্থাৎ ইয়াহিয়া বিন সিরহিন্দি তার যে
গ্রন্থ, সেই গ্রন্থে দাবি করেছেন যে ড্যাশের প্রতিষ্ঠাতা নবীর বংশধর ছিলেন, অর্থাৎ কোন বংশের প্রতিষ্ঠাতা? নবীজি, অর্থাৎ প্রফেট হযরত মুহাম্মদের বংশধর ছিলেন। এ গজনবীর রাজবংশ, বি তুগলক রাজবংশ, সি ঘুরির রাজবংশ, ডি হচ্ছে সৈয়দ রাজবংশ। তো এটির উত্তর হবে অপশন ডি, সৈয়দ রাজবংশ। সৈয়দ রাজবংশের খিজির খা বলছেন যে মুহাম্মদের বংশধর ছিলেন। চলো পরের প্রশ্নে চলে যাই, 45 নম্বর প্রশ্ন। মহলবাড়ি ব্যবস্থা উত্তর ও মধ্য ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে প্রচলিত ছিল। মহলবাড়ি ব্যবস্থার অধীনে কার কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করা হতো? মহলবাড়ি বন্দোবস্ত চালু হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে, হোল্ট ম্যাকেনজি এটা চালু করছেন। আচ্ছা, তো 1820 সালে, তো এখানে কার কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করা হতো সেটাই জিজ্ঞেস করা হয়েছে। এ গ্রামের প্রধান, বি স্বতন্ত্র কৃষক, সি জমিদার ধর্মীয় সি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, ডি হচ্ছে জমিদার। তো মহলবাড়ি বন্দোবস্তে অবশ্যই গ্রাম প্রধানের থেকে হবে। তো অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই আঁচ করতে পারছো, মানে মহলের প্রধান যে, তো সে হচ্ছে অপশন এ হবে গ্রামের প্রধান। পরের প্রশ্নে চলে যাই, 46 নম্বর প্রশ্ন। অশোকের শিলালিপিতে ধম্ম প্রাথমিকভাবে কি বোঝায়? অশোকের শিলালিপি আমরা জানি, মাসকি শিলালিপিতে প্রথম ধম্ম কথাটি তিনি ব্যবহার করছেন, কিন্তু ধম্মের প্রধান অর্থ কি সেটা কি বোঝাচ্ছে? এ বৌদ্ধ মতবাদ, বি রাজকীয় আদেশ, সি বুদ্ধের স্লোগান, ডি নৈতিক আইন। কোনটাকে বোঝাচ্ছে অশোকের ধম্ম? তো অশোকের ধম্ম যেটা বোঝায় তা হলো অপশন ডি নৈতিক আইন, অর্থাৎ মরাল যে ভ্যালুজ সেটা বোঝায়। কারণ বুদ্ধের যে মতবাদ, সরাসরি বুদ্ধের মতবাদ কিন্তু সম্রাট অশোক তার শিলালিপিগুলোতে গ্রহণ করেননি বা ধর্মীয় মতবাদেও গ্রহণ করেননি। পরের প্রশ্নে চলে যাই। অশোকের পর কে সিংহাসনে আরোহণ করেন? এ দশরথ, বি বিন্দুসার, সি সম্প্রতি, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের পরে যে সিংহাসন আরোহণ করেন সে হলো অপশন এ দশরথ। ঠিক আছে। 48 নম্বর প্রশ্ন। ভারতের জনতাত্ত্বিক ইতিহাসে কোন সময়কালে মৃত্যুহারের তীব্র হ্রাস এবং উচ্চ জন্মহারের ধারাবাহিকতা দেখা যায়? দ্বিতীয় পর্যায়ে 1921 থেকে 1951, প্রথম পর্যায়ে 1901 থেকে 1921, তৃতীয় পর্যায়ে 1951 থেকে 1981, চতুর্থ পর্যায়ে 1981 থেকে 2001। তো এটির উত্তর হবে, যেখানে উচ্চ জন্মহার এবং মৃত্যুহার কম দেখা যাচ্ছে, তো সেটি হবে ফেজ 3 বা 1951 থেকে 1981। এই পর্যায়ে কি হচ্ছে, ভারতীয় মানে সময়কালে দেখা যাচ্ছে তীব্র জন্মহার এবং মৃত্যুহারটা কম। চলো তার আগের প্রশ্নে যাই। নিম্নলিখিত স্তূপগুলির মধ্যে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কোনটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? দেখো, প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল? এ ধামেক স্তূপ, বি সাঁচি স্তূপ, সি মহাবোধি স্তূপ, না ডি অমরাবতী স্তূপ। তাহলে কোন স্থানে বুদ্ধ তার প্রথম সারমন দিচ্ছেন এবং সেটি কোথায়? তো এটির উত্তর হবে এ ধামেক স্তূপ। এই ধামেক স্তূপ কোথায় অবস্থিত? সারনাথে অবস্থিত। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 50 নম্বর প্রশ্নে চলে এসেছি। নিম্নলিখিতদের মধ্যে কে সম্বলপুরে 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? সম্বলপুরের 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? ঠিক আছে, তো এ হচ্ছে আলুরি সীতারামাইয়া রাজু, বি বুদ্ধ ভগত, সি গোবিন্দ গুরু, ডি হচ্ছে বীর সুরেন্দ্র সাই। ঠিক আছে, তো নিম্নলিখিতদের মধ্যে সম্বলপুরে যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন বীর সুরেন্দ্র সাই। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 1904 সালে প্রথম সমবায় ঋণ সমিতি আইন প্রণয়ন করা হয় নিম্নলিখিত কোনটির দ্বারা প্রভাবিত হয়ে? সমবায় সমিতি আইন, বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট। ঠিক আছে, তো এটা 1904 সালে পাশ হয়। তো কার দ্বারা প্রভাবিত হয়? এ সাইমন কমিশন, বি ভারতীয় দুর্ভিক্ষ কমিশন, সি কৃষি বিষয়ক রয়্যাল কমিশন, ডি হান্টার কমিশন। তো এটির উত্তর হবে ভারতীয় দুর্ভিক্ষ কমিশন। অর্থাৎ ভারতীয় দুর্ভিক্ষ কমিশন আসার পরে ইন্ডিয়ান ফেমিন কোড পাস হচ্ছে এবং তারপরে ভারতীয় কৃষি উন্নতির জন্যই কিন্তু এই সমবায় সমিতি বা কোঅপারেটিভ ক্রেডিট চালু করছেন 1904 সালে লর্ড কার্জন। চল পরের প্রশ্নে চলে যাই।
চুয়ার বিদ্রোহ, যা সাধারণ কৃষক এবং বংশানুক্রমিক শ্রমিকদের অর্থনৈতিক অভিযোগের চূড়ান্ত পরিণতি হিসেবে আবির্ভূত হয়েছিল, নিম্নলিখিত কোন বছরগুলিতে এর শিখরে পৌঁছেছিল? অর্থাৎ চুয়ার বিদ্রোহ সবচেয়ে শিখরে পৌঁছেছিল কোন বছরে? এ 1710 থেকে 11, বি 1798 থেকে 99, সি 1757 থেকে 58, ডি 1901 থেকে 2। তো চুয়ার বিদ্রোহ সবচেয়ে বেশি অর্থাৎ পিক পয়েন্টে পৌঁছেছিল। এটার উত্তর তো আমি আগেই তোমাদের একটু হিন্টে দিয়ে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি, তা হলো 1798 থেকে 99। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 53 নম্বর প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগের অগ্রহার ভূমিকে পরিচালনা করতেন কারা? এ গ্রামসভা, বি ব্রাহ্মণ, সি সামন্ত প্রভু, ডি সন্ন্যাসী। গুপ্ত পরবর্তী যুগের অগ্রহার ভূমিকে যারা পরিচালনা করতেন তারা হলো বি ব্রাহ্মণরা। ঠিক আছে, তো ব্রাহ্মণরা পরিচালিত করতেন কি কারণে? বলছে এই যে অগ্রহার ব্যবস্থা সেটা কি, মূলত কি সেটা আগে জানতে হবে। দেখো, গুপ্তরা ব্রাহ্মণদের যে নিষ্কর ভূমিদান করতেন সেটাই হচ্ছে অগ্রহার ব্যবস্থার মেন পার্ট। গুপ্ত পরবর্তী যুগে সেটা আরো বৃদ্ধি পায় এবং বাকাটক যুগে একরকম সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিণত হয় এই অগ্রহার ব্যবস্থা। তো এই অগ্রহার ব্যবস্থায় মূলত যে প্রধান বিষয় সেটা হচ্ছে ব্রাহ্মণ কেন্দ্রিক ভূমিদান ব্যবস্থা। তো সেখানে মূলত প্রধান যারা ছিল তারা ছিল ব্রাহ্মণ। পরের প্রশ্নে চলে যায়, নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের সংখ্যা হ্রাস করে? নিম্নলিখিত কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের সংখ্যা হ্রাস করে? এ 1793 এর চার্টার অ্যাক্ট, বি 1833 এর চার্টার অ্যাক্ট, সি 1813 সালের চার্টার অ্যাক্ট, ডি 1853 সালের চার্টার অ্যাক্ট। তো প্রশ্নটি একটু ঘুরিয়ে আছে, একটু বলি আমি বিষয়টা। সেটা হচ্ছে যে কোম্পানির পরিচালক সভা অর্থাৎ 24 জন যে বোর্ড অফ ডিরেক্টর, সেই বোর্ড অফ ডিরেক্টর যে সংখ্যা সেটা কিন্তু পরিবর্তন হয়নি, 24 জনই ছিল। তাহলে কোন আইনে এই 24 জন এর সংখ্যা কিছুটা পরিবর্তন করা, মানে এটার মধ্যে মডিফিকেশন আনা হয়? এটা হচ্ছে 1853 সালে চার্টার অ্যাক্ট। দেখো, 24 জনের 24 জনই ছিল। ঘটনা হচ্ছে এই 24 জন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে যারা তোমার কোম্পানির সদস্য ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক, ঠিক আছে, তাদের সংখ্যা হ্রাস করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির পরিচালকদের সংখ্যা হয়ে যাচ্ছে 18 জন এবং 6 জন হচ্ছে ক্রাউন নির্বাচিত, অর্থাৎ ঠিক আছে ক্রাউন সিলেক্টেড, অর্থাৎ যারা আর কি রাজার থেকে সিলেক্টেড হবে বা ব্রিটিশ পার্লামেন্ট থেকে সিলেক্টেড হবে। তাহলে এখানে এইভাবে কমানো হচ্ছে 18 জন সংখ্যাকে 1853 সালে চার্টার অ্যাক্টটা। পরের প্রশ্নে যাই, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? এ লুসাই বিদ্রোহ আসাম, বি হেরেকা আন্দোলন পশ্চিমবঙ্গ, সি কোল বিদ্রোহ ঝাড়খণ্ড এবং ডি হচ্ছে রামসি বিদ্রোহ মহারাষ্ট্র। এখানে যে কটা আছে তার মধ্যে লুসাই আসামে, কোল বিদ্রোহ ঝাড়খণ্ডে, রামসি ও মহারাষ্ট্রে। যেটি হয়নি সে হলো হেরেকা আন্দোলন পশ্চিমবঙ্গ। এটি মূলত হয়েছিল নাগাল্যান্ড এবং আসাম অঞ্চলে। ঠিক আছে, নাগাল্যান্ড এবং আসাম অঞ্চলে মূলত এই হেরেকা বিদ্রোহ কি? হেরেকা বিদ্রোহ হচ্ছে উপজাতি সমাজের মধ্যে যে শক্তি যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের মধ্যে আমরা বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি হচ্ছে রানী গাইডেনলিউ, যাকে জওহরলাল নেহরু বলছেন পর্বতকন্যা। তো এই যে হেরেকা আন্দোলন সেটি হচ্ছে নাগাল্যান্ড এবং আসামে, পশ্চিমবঙ্গে নয়। চলো পরের প্রশ্নে চলে যাই। মগধে শুঙ্গদের কোন রাজবংশ প্রতিস্থাপন করেন? মগধে মানে শুঙ্গদের রিপ্লেস করে কারা সেটাই জিজ্ঞেস করেছে। এ কান্ন, বি সাতবাহন, সি গুপ্ত, ডি কুষাণ। মগধে শুঙ্গদের যারা রিপ্লেস করেছিল তারা হচ্ছে কান্ন। তো কান্নদের প্রথম রাজা হচ্ছে বাসুদেব। চল পরের প্রশ্নে চলে যাই। গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে প্রদেশগুলিতে বিচারিক বিষয়গুলি কে পরিচালনা করেন? অর্থাৎ প্রদেশে বিচারের ভার কার ছিল? এ রাজা, বি আয়ুক্তক, সি উপরিক, ডি গ্রামিক। তো প্রদেশে বিচারের ভার যার ছিল তা হলো অপশন সি উপরিক। ঠিক আছে, উপরিক হচ্ছে ভুক্তির শাসক, তো ভুক্তির শাসককে উপরিক বলা হতো বা উপরিক মহারাজা। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, তার বিখ্যাত কাজগুলির মধ্যে একটি ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি দাবি করেছেন যে এর প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদের বংশধর ছিলেন। এই প্রশ্নটা রিপিট হয়েছে।
তো এর উত্তরটা হবে অপশন এ, সৈয়দ বংশ। সৈয়দ বংশের রাজা ছিলেন খিজির খাঁ। পরের প্রশ্নে চলে যাই, 59 নম্বর প্রশ্ন, দ্বিভাষিক শিলালিপি সহ মুদ্রা জারি করা ইন্দো গ্রিক রাজা কে ছিলেন? অর্থাৎ বাইলিঙ্গুয়াল ছিল। এ অ্যাপোলোটোডাস, বি অ্যান্টিয়ালকিডাস, সি মেনান্দার প্রথম, ডি হচ্ছে ডেমেট্রিয়াস। বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে যে প্রথম তোমার শিলালিপি জারি করছেন ইন্দো গ্রিক রাজা, সরি মুদ্রা জারি করছেন সেই ইন্দো গ্রিক রাজা, তিনি হলেন অপশন ডি ডেমেট্রিয়াস। ঠিক আছে, তো ডেমেট্রিয়াসই হচ্ছে যে ইন্দো গ্রিক রাজা ছিলেন, এবং এই ডেমেট্রিয়াস কিন্তু প্রথম ইন্দো গ্রিক রাজা যিনি ভারতবর্ষে প্রবেশ করছেন। ঠিক আছে, তো ভারতে প্রথম যে আক্রমণ করছে ইন্দো গ্রিক সাম্রাজ্য থেকে তিনি হচ্ছে ডেমেট্রিয়াস। এবং ইন্দো গ্রিকদের যে শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি কিন্তু ছিলেন মেনান্দার। ঠিক আছে, যিনি মিলিন্দ পঞ্চম যে পালি ভাষায় লিখছেন মেনান্দার সেটি, কিন্তু প্রথম যে রাজা ছিল তিনি হচ্ছেন এই ডেমেট্রিয়াস। মানে প্রথম ভারতবর্ষে আসছেন ডেমেট্রিয়াস। ঠিক আছে, প্রথম নয়। চলো 60 নম্বর প্রশ্নে চলে যাই, 2025 সালের জানুয়ারিতে ভারতীয় সেনা দিবস কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে পালিত হয়েছিল? এ অপারেশন বিজয় শুরু, বি প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সি সেনা সদর দপ্তর প্রতিষ্ঠা, ডি সেনাবাহিনী প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ। তো 2025 সালে ভারতীয় সেনা দিবস যে ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল তা হলো প্রথম যে কমান্ডার ইন চিফ, ঠিক আছে, তার নাম হচ্ছে কে এম কারিয়াপ্পা। সেই কারিয়াপ্পাকে স্মরণে রেখে হয়েছিল 1949-এ যিনি ভারতবর্ষের প্রথম সেনা কমান্ডার হয়েছিলেন তার নাম ছিল কে এম কারিয়াপ্পা। তো ভারতবর্ষে 2025 সালের যে ভারতীয় সেনা দিবস তাকে উৎসর্গ করে করা হয়েছিল। চলো, এই ছিল আমার 60টা প্রশ্ন ইতিহাস সম্পর্কিত। এনটিপিসি সেকেন্ড স্লটের কোয়েশ্চেন আমি দিলাম, এরপরে থার্ড স্লট আসবে। তো আমাদের আরও বিভিন্ন ভিডিও আসতে চলেছে বিভিন্ন বিষয়ে, রিজনিং, ম্যাথ, জিওগ্রাফি, সায়েন্স, আরও বিভিন্ন বিষয়ে। তো আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো। আমাদের টেলিগ্রাম চ্যানেল হরিণঘাটা স্টাডি সার্কেল, আমাদের ইনস্টাগ্রামও তাই, এবং আমাদের ফেসবুক পেজের নামও হরিণঘাটা স্টাডি সার্কেল। আর আমাদের যে ফোন নাম্বার তাহলে নিচেই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি, তোমরা যদি কেউ অনলাইন বা অফলাইন ব্যাচে আমাদের সাথে পড়তে চাও তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বিভিন্ন কম্পিটিটিভ বিষয়ে পড়ার জন্য। ধন্যবাদ সবাইকে।